ওর গায়ে এত শক্তি! আমরা কি তাহলে এ যাত্রায় বেঁচে যাব? আমি তো বিশ্বাসই করতে পারছি না। চারিদিকে বেশ গুঞ্জন উঠল। সবাই যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। সবার মনে আশার আলো উঁকি দিচ্ছিল। আরে, এই ছেলেটা সেন পরিবারের জামাই না? হঠাৎই সেখানে উপস্থিত লোকেদের মধ্যে কেউ একজন চিনতে পারল নীলকে। এই, তুই কোন দলের লোক রে? ডাকাত সর্দার বেশ অবাক হয়ে জিজ্ঞেস করল। আমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই, ও একা আর আমরা এতজন। ডাকাত সর্দারের কথা শুনে মনে হচ্ছিল সে যেন নিজেকে নিজে আশ্বাস দেওয়ার চেষ্টা করছে। ঠিক বলেছ বস, শেষ করে দেবো ওকে। কথাটা বলতে বলতেই ডাকাত সর্দারের একজন চেলা তাড়াতাড়ি নীলের দিকে এগিয়ে এলো। তার হাতে ছিল একটা লম্বা চাকু। সেটা দিয়ে সে নীলের উপর হামলা করলো, কিন্তু নীলের রিফ্লেক্স ছিল দারুণ। সে সহজেই ছুরির আঘাতকে কাটিয়ে ডাকাতের হাত ধরে জোরে মুচড়ে দিল। এক মোচড়েই লোকটার হাড় ভেঙে গেল। যন্ত্রণায় চিৎকার করতে করতে লোকটা মাটিতে লুটিয়ে পড়ল। এমন সময় পেছন থেকে আরেকজন ডাকাত এগিয়ে এলো নীলের দিকে। তার হাতেও রয়েছে একটা বড় ছুরি। যদিও ডাকাত দলের সবার কাছেই বন্দুক ছিল, কিন্তু তারা সবাই যেন নীলের সাথে হাতাহাতি করতে চাইছে। নিজের বীরত্ব দেখাতে চাইছিল ডাকাত দলের লোকগুলো। তবে পিছন থেকে হামলা করেও লোকটার কোনো লাভই হলো না, কারণ নীল এতই দ্রুত গতিতে মুভ করছিল যে সঙ্গে সঙ্গে পেছন থেকে লোকটার হাত ধরে ফেলল সে। আর তারপর ঘুরিয়ে তাকে সামনে নিয়ে এসে জোরে একটা লাথি মারল। সামনে থেকে আরো অন্য দুজন ডাকাত নীলের দিকে তেড়ে আসছিল। তাদের উপরে এই ডাকাতটা আছড়ে পড়ল। এক এক করে সবাই নীলের সামনে নিজের শক্তি প্রদর্শন করছিল, কিন্তু ফলাফল হচ্ছিল এক। কেউ আর নীলের সাথে পেরে উঠছিল না। এবার তোমার পালা। নীল শান্ত গলায় তাদের সর্দারের চোখে চোখ রেখে বলল। এত খুশি হওয়ার কোনো দরকার নেই। খুব কষ্ট করে ডাকাত সর্দার কথাগুলো বলল। যদিও তার হাতে বন্দুক ছিল, কিন্তু তা সত্ত্বেও থরথর করে কাঁপছিল ওর হাত। ওর হাত কাঁপার কারণ এই যে গত কয়েক মিনিটের মধ্যেই নীল 5 জন ডাকাতকে ধরাশায়ী করে ফেলেছিল। আর এইবার ডাকাত সর্দারের পালা। তোমার হাতের বন্দুকে কি গুলি নেই নাকি? নীলের মুখের ভাবে কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না। যদি সাহস থাকে তো শুট করো আমাকে, আমি ভয় পাই না। এই, আমার কাছে আসবি না। নীল লোকটার লাইন অফ ডিফেন্স পুরোপুরি ভেঙে দিয়েছিল। ভয়ের চোটে এসে নিজের কাঁপা কাঁপা হাতে বন্দুকের ট্রিগার টেনে ধরল। কিন্তু হঠাৎই কিছু একটা দেখে নীল জোরে চেঁচিয়ে উঠল। ও বুঝলো ঘটনাটা খুব একটা ভালো দিকে এগোচ্ছিল না, কারণ ডাকাতটা যেদিকে নিজের বন্দুক তাক করেছিল সেদিকে দাঁড়িয়েছিল একটা বাচ্চা মেয়ে। যেহেতু ডাকাতের হাত কাঁপছিল, সেহেতু গুলি যে কোনো কাউকেই আহত করতে পারত। যেই না ডাকাত সর্দার ট্রিগার টিপল, অমনি 1 সেকেন্ডেরও কম সময়ে প্রথমে নীল ডাকাত সর্দারের হাতের নিশানা লক্ষ্য করলো। তারপর আগু পিছু চিন্তা না করে সোজা বাচ্চা মেয়েটাকে বাঁচানোর জন্য ওর সামনে ঝাঁপিয়ে পড়ল। বাচ্চা মেয়েটি তো বেঁচে গেল, কিন্তু গুলি গিয়ে সোজা নীলের কাঁধে বিঁধল। দাঁতে দাঁত চেপে নীল লম্বা একটা শ্বাস নিল, আর প্রচন্ড যন্ত্রণা সহ্য করেও সে কোনো রকমে মাটি থেকে উঠে দাঁড়ালো। আমি তোমাকে আমার উপর গুলি চালাতে বললাম, আর তুমি কিনা অন্য লোকের উপর গুলি চালালে। কি হলো, হ্যাঁ? ভয় পেয়ে গেলে নাকি? জোর করে নিজের মুখে হাসি এনে নীল কোনো রকমে বলল, যদি এখনই এত ভয় পাও তাহলেই ব্যাংক লুট করবে কিভাবে? নীল! অবন্তিকা ঘাবড়ে গিয়ে চেঁচিয়ে উঠল। আসলে অবন্তিকা বুঝতে পেরে গেছিল যে নীল কি করার চেষ্টা করছে। নীল আসলে জেনে শুনে ডাকাত সর্দারকে রাগানোর চেষ্টা করছে, যাতে সে আর কারোর কোনো রকম ক্ষতি না করে সোজা নীলের ওপরেই আক্রমণ করে। যখন তোমার মধ্যে আমাকে গুলি করার মতো সাহস নেই, তাহলে এই বন্দুক দিয়ে আর কি কাজ? ওটা ফেলে দাও, আর একজন সত্যিকারের পুরুষ মানুষের মতো আমার সঙ্গে লড়াই করো। মুচকি হেসে নীল ডাকাত সর্দারকে চ্যালেঞ্জ জানালো। চুপ কর শয়তান! লোকটা নিজের বন্দুকটাকে হাতে শক্ত করে চেপে ধরল। অ্যাক্সিডেন্টালি তার হাত দিয়ে বন্দুকের ট্রিগারটা দেগে গেল। প্রচন্ড ভয় পেয়ে গেল নীল, কিন্তু ভাগ্য ভালো যে সেদিকে কেউ ছিল না। বেগতিক দেখে সেই ডাকাত সর্দার একটা ছোট বাচ্চাকে নিজের হেফাজতে নিয়ে বলল, যদি এবার তুই আর কিছু করার চেষ্টা করিস তাহলে আমি ওর খুলি উড়িয়ে দেব। ডাকাত সর্দার যে এমন কিছু একটা করবে আশা করেনি নীল। হঠাৎ এই ঘটনায় সম্পূর্ণ হতবাক হয়ে গেল সে। সর্দার এখন একজনকে হোস্টেজ করে ফেলেছিল। এই অবস্থায় নীলও কিছু করতে পারছিল না। একটা লম্বা শ্বাস নিয়ে নীল বলল, দেখো, মাথা ঠান্ডা করো, মাথা গরম করে উল্টো পাল্টা কিছু করো না, আমরা আলোচনা করতে পারি। আলোচনা? তোর তো প্রচুর দম না? এখন আর লড়তে ভালো লাগছে না? আমার কাছে আয়, কাছে এসে দেখা, বল কিছু। কিরে, কিছু বল। নীলকে উস্কানি দিতে থাকলো ডাকাত সর্দার। নিজের দলকে জিততে দেখে যেসব ডাকাতরা মাটিতে পড়ে যন্ত্রণায় ছটফট করছিল, তারাও বুকে বল পেয়ে একে একে উঠে দাঁড়ালো। নীলের ঘুষিতে যে ডাকাতটা অজ্ঞান হয়ে গিয়েছিল, সেও হঠাৎ উঠে দাঁড়িয়ে পেছন থেকে নীলের ওপর ঝাঁপিয়ে পড়ল। ঘটনার আকস্মিকতায় নীলের চোখের সামনেটা অন্ধকার হয়ে গেল। কাঁধের ক্ষততে আরো চোট লাগলো। হঠাৎই পা টলে গেল নীলের। সজোরে পড়ে গেল সে মাটিতে।
কাঁধে তো ব্যথা ছিলই, মাথাতেও গভীর চোট পেল সে। দিনে চাঁদ দেখতে পাচ্ছিস তো? লোকটা নীলের মুখে একদলা থুতু ছুঁড়ে দিয়ে বলল। এরকম আক্রমণের পর হঠাৎ নীলের মাথা থেকে রক্ত বেরোতে শুরু করলো। যেহেতু সে এর আগে 2বার শক্তিবর্ধক ওষুধ খেয়েছিল, তাই জন্য সে জ্ঞান হারালো না, কিন্তু কিছুটা হলেও দুর্বল হয়ে পড়ল সে। এই তোরা যা, আর যেখানে যত টাকা পয়সা দেখতে পাবি সব এই ব্যাগে ভরে ফেল। ডাকাত সর্দার নিজের লোকেদের আদেশ দিল। এই আদেশ পাওয়ার কিছুক্ষণের মধ্যেই ওই 5 জন ডাকাত 4-5টা ব্যাগ ভর্তি টাকা নিয়ে ব্যাংক থেকে পালিয়ে গেল। কিন্তু ওরা বেরিয়ে যেতেই পুরো ব্যাংকের মানুষ হাহা করে উঠল, কান্নায় ভেঙে পড়ল সবাই। নীল, তুমি ঠিক আছো তো? অবন্তিকা সঙ্গে সঙ্গে নীলের কাছে দৌড়ে এসে চিন্তিত স্বরে জিজ্ঞেস করল। আমি একদম ঠিক আছি। নীল পকেট থেকে রুমাল বের করে নিজের মাথায় বাঁধল, কাঁধের কাছেও একটা কাপড় বেঁধে বলল, আমাদের এখন সময় নষ্ট করা উচিত না, ওদের ধাওয়া করতে হবে। আমি ওদেরকে ফলো করছি, তুমি আপাতত হাসপাতালে যাও। অবন্তিকা একটু পাজল হয়ে পড়েছিল। আজ যেভাবে নীল সাহসের সঙ্গে ডাকাত দলের মোকাবিলা করলো, তা অবন্তিকার মনে গভীর ছাপ ফেলেছিল। না, আমি ঠিক আছি, বেশি দেরি করলে ওরা হাতের বাইরে চলে যাবে। নীল নিজের মাথা নেড়ে সোজা ব্যাংকের মেইন গেটের দিকে এগিয়ে গেল। শয়তানের দল, টাকা চুরি করলি তো করলি, সঙ্গে আবার ওই হোস্টেজকেও নিয়ে গেলি। বাচ্চাটা খুবই ছোট, যদি ওকে আমরা বাঁচিয়ে ফেরতও নিয়ে আসি, তাও এই ঘটনার ট্রমা ওর মনে সারা জীবনের মতো থেকে যাবে। আসলে পালাতে গিয়েই সেই বাচ্চা মেয়েটিকে ডাকাতেরা নিজেদের হোস্টেজ বানিয়ে নিয়ে গিয়েছিল। নীল দেখতে পাচ্ছিল বাচ্চাটির বাড়ির লোক কিভাবে কেঁদে চলেছে, তাই যেন স্বস্তি পাচ্ছিল না নীল। আমার মনে হয় ওরা বুঝতে পেরেছিল যে পুলিশ ওদের ধাওয়া করবে, ওদের আটকানোর চেষ্টা করবে। হয়তো সেই কারণেই তারা বাচ্চাটাকে নিজেদের সঙ্গে নিয়ে গেছে। এত ঘটনার পরেও নীল শান্ত গলায় বলল, তাড়াতাড়ি কন্ট্রোল রুমে কল করো, আর নিজেদের সার্ভেইলেন্স ক্যামেরা দিয়ে ওদের লোকেশন ট্র্যাক করতে বলো। আমাদের ব্যাকআপ ফোর্সও চাই, ওদেরকেও খবর করো। নীলকে ভীষণ তৎপর দেখাচ্ছিল। আমি এক্ষুনি করছি। অবন্তিকা তাড়াতাড়ি নিজের ফোন বের করে একটা নাম্বার ডায়াল করলো। কন্ট্রোল রুম, আমি অফিসার অবন্তিকা বলছি। নীলের কথা মতো খবর পাঠিয়ে দিল অবন্তিকা। প্রায় 10 মিনিট পর একটা কালো গাড়ির ভেতরে বসে থাকা ডাকাত দলের একজন আনন্দে উত্তেজিত হয়ে বলল, বস, এবার তো আমরা বেশ বড় লোক হয়ে গেছি। বেটা কে জানতো যে এত বড় ব্যাংকের কাছে 5 কোটি টাকা থাকবে না। তুই খুশি হলেও আমি এতে খুশি না। আরেকজন ডাকাত বেশ বিরক্ত হয়ে বলল। হঠাৎ করে যে লোকটা গাড়ি চালাচ্ছিল সে রিয়ার ভিউ মিরর দিয়ে তাকালো, আর তারপরেই তার মুখের এক্সপ্রেশন পুরোপুরি বদলে গেল। বস, একটা গাড়ি আমাদের পেছনে আসছে। মনে হচ্ছে ব্যাংকের যে লোকটা আমাদের সঙ্গে লড়াই করছিল সেই লোকটাই ওই গাড়িতে রয়েছে। গাড়িতে কি সত্যি নীল বসে আছে? কি হবে এরপর? নীল আর অবন্তিকা কি ওই ছোট বাচ্চা মেয়েটাকে বাঁচাতে পারবে? পুলিশ কি ডাকাত দলকে ধরতে পারবে? কাঁধে গুলি খাবার পরও নীল একটা বাচ্চা মেয়ের জীবন বাঁচাতে এত বড় ঝুঁকি নিল জীবনের। এবার ডাকাত দলের মুখোমুখি হতে গিয়ে কি নীলের কোনো বিপদ হবে? বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।